মেঘ চোখ বুজে শুয়ে আছে। ধূসর এখন মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হুট করেই আজান নক করল। আসবো আপু? মেঘ চোখ খুলল, কিছু বলবে তার আগে ধূসর বলল, এসো আজান। আজান ভেতরে ঢুকে একটু থমকে গেল। ও ভাবতেই পারেনি ধূসর ভেতরে এভাবে মেঘের মাথা কোলে করে রাখবে। আজান কিছু বলবে তার আগেই ধূসর বলল, আসলে আজান তোমার আপুর মাথা ব্যথা করছিল। ওহ আচ্ছা, আপু কি ঘুমিয়ে পড়েছে? তখন মেঘ বলল, না এখন ঠিক আছি, মাথা ব্যথা নেই। বলেই মেঘ তাড়াতাড়ি উঠে বসল আর বলল, কি হয়েছে কিছু বলবি? তোমাকে মুন আপু ডাকছে। তুই যা, আমি আসছি। ঠিক আছে। বলেই আজান চলে গেল। তখন ধূসর বলল, একটু ঘুমিয়ে নিতে পারতে তো। আরে তেমন মাথা ব্যথা নেই। আপনি যান, দুলাভাইদের সাথে গল্প করুন। আমি আসছি। ঠিক আছে। ওরা দুজন একসাথে বের হলো। মেঘ মুনের ঘরে ঢুকল আর ধূসর নিচে চলে গেল। মেঘ গিয়ে নক করল, আপু আসবো? হুম আয়, তোর জন্যই অপেক্ষা করছি। হুট করে আমাকে ডাকলে কিছু দরকার? আয় বস, তারপর বলছি। মেঘ মুনের বিছানায় মুনের পাশে বসল। ছোট একটা অ্যালবাম বের করল আর বলল, আজ তোকে কিছু কথা বলবো। অবশ্য কখনো বলতাম কি না জানি না, তবে মনে হলো বলা উচিত। বলো না, শুনছি তো। অ্যালবাম বের করে মুন একটা ছবি বের করল, যেখানে একটা 3 বছরের বাচ্চা মেয়ে একটা ছোট বাচ্চার দিকে তাকিয়ে হাসছে। সেই ছবিটা মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে এই ছবিটিকে দেখছি, সেটা হলাম আমি, আর দোলনায় যে বাচ্চাটা সেটা হলি তুই। তুই ভাবতে পারবি না তুই যেদিন হলি আমি কতটা খুশি হয়েছিলাম। একটু পরপর আমি শুধু তোকে দেখতাম, মাকে বলতাম তোর খিদে পেয়েছে কি না, তুই খাবি কি না। আমি নাকি সবসময় তোর আশেপাশে থাকতাম। এই কথাটা বাবা বলেছিল। যখন আমার 5 বছর হলো তখন আমি পুতুল খেলতাম আর পুতুলকে সাজাতাম আর বলতাম আমার ছোট বোনু বড় হলে তাকে আমি সাজিয়ে দেব। তুই আধো আধো বলিতে আমাকে আপু বলতি, সেটা শুনে আমি খিলখিল করে হাসতাম। আমি তোকে নিয়ে খুব খুশি ছিলাম রে। তোকে আমি খুব ভালোবাসি, এখনো শুধু সবকিছুর নিচে চাপা পড়ে গেছে। আমি তোকে ভালোবাসি মেঘ, কোনোদিন জাহির করতে পারিনি। আমি ভাবতেও পারিনি আমি তোকে হারিয়ে ফেলব। মা যখন তোকে অবহেলা করত আমার খুব কষ্ট হতো, তবুও কিছু বলতাম না। কারণ ওই ঘটনার পর আমি থমকে গিয়েছিলাম। তুই কি করে করতে পারলি? আমার খুব রাগ হতো তোর ওপর, কেন তুই ওরকম করতে গেলি। ওই ঘটনার পর মা আমাকে বলেছিল তোর আশেপাশে যেন না যাই, তোর সাথে কথা যেন না বলি, তাহলে মা নাকি কষ্ট পাবে, তোকে দেখলে নাকি মায়ের কষ্ট বেড়ে যায়। এই জন্য তোর সাথে খারাপ ব্যবহার করতাম। বারবার মনে হতো সবকিছুর জন্য তুই দায়ী। মায়ের চোখের পানি তোর জন্য, তাকে হারিয়েছি আমরা তোর জন্য, এই বিষয়গুলো আমায় খুব পীড়া দিত। এই জন্যই চেয়েও কোনোদিন তোর সাথে ভালো ব্যবহার করতে পারিনি, শুধু অবহেলাই করে গেছি। মুনের চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু মেঘ যেন স্থির ও স্থির হয়ে ওর দিকে তাকিয়ে আছে। মুন ওর দিকে তাকাতেই মেঘ মুচকি হেসে বলল, তুমি কি বললে আমায় খুব ভালোবাসতে? না, এটা ভুল আপু, তুমি আমায় ভালোবাসলেও আমার থেকে বেশি তাকে ভালোবাসতে। সেই জন্যই অবহেলা করেছ। তুমি আমায় খুব ভালোবাসতে না, যদি বাসতে তাহলে আমার সাথে এগুলো করতে পারতে না। তুমি তো আমায় সেই ঘটনার পর থেকে দূরে চলে যাওনি। সে আমাদের জীবনে আসার পর থেকেই দূরে সরে গেছ তুমি আর মা। যখন সে এলো তুমি তখন আমাকে সময় না দিয়ে তাকে সময় দিতে। আমার কথা তো তোমার মাঝে মাঝে মনেও থাকতো না।
তোমরা সবাই ছিলে সুন্দরের পূজারী, আমার মতো কালো মেয়েকে ভালোবাসতে হয়তো তোমাদের ইচ্ছে হতো না। যখন দেখলে সবাই আমার থেকে দূরে সরে গেছে তখন তুমি আব্বার মতো আমার হাত ধরতে পারতে, কিন্তু তুমি করনি। তুমি আমার থেকে তাকে বেশি ভালোবাসতে। এর জন্য আমার কোনো আক্ষেপ নেই, তবে এটা সত্যি, আমি তোমায় ভালোবাসি। সব শুনে মুনের যেন কান্নাটা আরো বেড়ে গেল, কারণ এখানে ও যা বলেছে সব সত্যি। মুন মেঘকে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দে, আমি বুঝতে পারিনি আমি তোকে এভাবে হারিয়ে ফেলব। আমি তোকে খুব ভালোবাসি মেঘ। তোকে যতবার আঘাত করেছি, অপমান করেছি, ততবার আমার খারাপ লেগেছে, কিন্তু কোনোদিন তোকে বলতে পারিনি এই বোনটাকে মাফ করে দে। আপু, কাঁদছ কেন? কান্না থামাও। তোমার বিয়ে তো দুদিন পর, তখন না হয় কেঁদো। এখন কাঁদছ কেন? মুন মেঘকে ছেড়ে দিল। মুন নিঃশব্দে কাঁদছে। মেঘ মুনের গালে হাত দিয়ে বলল, আপু, এভাবে প্লিজ কেঁদো না, কান্না থামাও। তোমাকে কাঁদতে দেখলে আমার একটুও ভালো লাগে না। তোমার মনের শান্তির জন্য দিলাম মাফ করে, এখন খুশি। প্লিজ কান্না করো না। তবে হ্যাঁ, মানুষকে এতটা আঘাত দিও না যাকে ক্ষমা করতে গিয়ে দুবার ভাবতে হয়। তোমার ওপর আমার অভিযোগ নেই। আর হ্যাঁ, এই যে নতুন একটা পরিবেশে যাচ্ছ, এখানে অনেক রকম মানুষ পাবে, সবাই কিন্তু একরকম হবে না। সত্যতা না জেনে কখনো কাউকে দোষারোপ করবে না। সব সময় চোখের দেখা সঠিক হয় না। আর সবথেকে বড় কথা কি জানো, যখন কাছের মানুষ তোমার দিকে আঙুল তুলবে তখন তোমার থেকে অসহায় আর কাউকে মনে হবে না। এখন আসছি, নিজের খেয়াল রেখো। মেঘ উঠে যাবে তখন মুন বলল, ধূসর তোকে অনেক ভালোবাসে, তাই না রে? আমি চাই তোর সকল দুঃখ সে তার ভালোবাসা দিয়ে মুছে দিক। সারা জীবন তোরা খুব ভালো থাক। আর পারলে এই অভাগা বোনের জন্যও দোয়া করিস। মেঘ ঘুরে মুচকি হাসল, কিছু বলল না। রুম থেকে চলে গেল। মুনের ঘরে থেকে বেরিয়ে আয়না চৌধুরীর সাথে দেখা হলো। তা দেখে মেঘ বলল, তা ফুপি, বাড়ির সকল কাজ তো ভূতেই করছে দেখছি। তবে জানেন কি, মানুষ যাকে নিচে ফেলতে চায় আল্লাহ তাআলা তাকে ওপরে তুলে ধরে। সাবধান করছি আপনাকে। ভাববেন না কিছু সময় ছেড়ে দিই বলে সব সময় ছেড়ে দিব। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস তার যে মানুষকে সামনে অপমান করে। সূরা হুমা ০১। আপনাকে দেখে সত্যিই আমার করুণা হয় জানেন। এই মেয়েটা ঠিকমতো সংসার করতে পারল না। তার ছেলে মেয়েগুলোও তার থেকে দূরে থাকে। মাঝে মাঝে দেশ বিদেশ ঘুরে বেড়ায় নিজে নিজে। নিজের বলতে তেমন কিছুই নেই। এই যে বিয়ে বাড়িতে এত কিছু, অথচ আপনার ছেলে মেয়ে দুটো আপনার কাছে নেই, পড়ে সুদূর লন্ডনে। যারা কি না আপনার সাথে ফোনেও কথা বলতে চায় না, নিজের মতো বিয়েও করে নিয়েছে। এর থেকে বড় দুঃখ কি হতে পারে? এই যে ছেলেমেয়ের কাছে যান অথচ কেউ থাকেন আপনার আশেপাশে, মাঝে মাঝে এখানে আসেন, আমার আব্বা তো আপনার ধারে কাছেও যায় না। আমার আব্বার ও আপনার প্রতি করুণা হয়, কারণ নিজের বোন তো। এই জন্য কিছু বলে না। এ কথা শুনে আয়না চৌধুরী মেঘ বলে চিৎকার করে উঠল। তা দেখে মেঘ বলল, চিৎকার করবেন না, চিৎকার করলে সত্যি কখনো মিথ্যা হয়ে যাবে না। এখনো পুরোপুরি কিছুই বলিনি। সমস্যা নেই, পরে একদিন বলবো না হয়। আজ আসি কেমন? আর হ্যাঁ, আমার থেকে দূরে থাকলে আপনার জন্য ভালো, কখন কি হয় বলা তো যায় না। তখন তো আর এটা বলতে পারবেন না। সম্পর্ক বিচ্ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। বলেই মেঘ ওখান থেকে চলে গেল। এদিকে আয়না চৌধুরী রাগে ফেটে পড়ছে, এত বড় সাহস, মেয়েটা তাকে এত কথা শুনিয়ে গেল। হুট করেই মেঘের মন অনেকটাই ভালো হয়ে গেল। ও নিচে গিয়ে ওর আব্বাকে গিয়ে বলল, আব্বা চলেন একটু ঘুরে আসি, সামনের ওই রাস্তা দিয়ে। কি হয়েছে আম্মা, মনে হচ্ছে খুব খুশি?
আজ যে সবার মুখের ওপর জবাব দিয়ে এসেছি। আম্মা, এখন আপনার জামাই এখানে উপস্থিত আছে, তাকে নিয়ে না হয় ঘুরে আসুন। আমি আর আপনি পরে না হয় যাব। এখনই পর করে দিচ্ছেন আব্বা। তাহলে ওই বাড়িতে যাওয়ার পর কি হবে আমার? আহা আম্মা, আপনি আমার কথার অন্য মানে বের করছেন। এখন দেখুন, ধূসর এ বাড়িতে তাকে রেখে যদি আমি আর আপনি কোথাও যাই তাহলে ব্যাপারটা খারাপ দেখায়। তাছাড়া আপনার শ্বশুরবাড়ির লোকজন ও তো আছে, তাদের নিয়ে যান। সেসব ঠিক আছে, কিন্তু আব্বা, এখন যে আপনার সাথে ঘুরতে যেতে ইচ্ছে হয়েছিল, আপনার সাথে একটু সময় কাটানোর ইচ্ছা ছিল। আজ না আম্মা, অন্য একদিন আবার হবে। তাছাড়া হীর আর লিয়াও তো আছে। হীর আর লিয়া কি রাতে থাকবে? না আব্বা, ওরা ফ্ল্যাটে চলে যাবে, আবার না হয় সকালে আসবে। এই যে মিস, আর কতদিন এই অবুঝ বালকটাকে অপেক্ষা করাবেন? বিয়েটা করে নিন না। দেখুন মিস্টার ঈশান, আপনাকে এর আগেও বলেছি, এখনও বলছি, আমি বিয়ে করব না। শুনো মেয়ে, ভালোমতো বলছি, কথা কানে যাচ্ছে না। একদিন কিন্তু তুলে নিয়ে আসব। এই আইছে তুলে নিয়ে যাবে। আপনি জানেন আমি কে? আমি বেস্ট লয়ার কাসফিয়া আয়মান, মেঘের বান্ধবী জাবিন আহমেদ। একদম কেস ঠুকে দেব। তারপর সারা জীবন জেলে বসে বিয়ের স্বপ্ন দেখেন। ভয় দেখাচ্ছেন? না তো, যা করব তাই বলছি। শুনুন মিস্টার ঈশান, এমনিতেও আপনার জন্য আমার লাইফটা এলোমেলো হয়ে গেছে। আমি চাই না যেটুকু ঠিক আছে সেটুকুও এলোমেলো হয়ে যাক। আপনি দয়া করে আমাকে আর ফোন দিবেন না। সবথেকে বড় কথা, আমি চাই না আপনাকে। কিন্তু আমি তো আপনাকে খুব করে চাই মিস জাবিন। আপনি বড় ঘরের সন্তান, আপনার মা বাবার আপনার ওপর এক্সপেকটেশন আছে। বিয়ে করে নিন, আমার কথা ভুলে যান। তোমাকে ভোলাই তো সম্ভব হচ্ছে না জাবিন। তুমি কেন বুঝতে চাইছ না? আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি তোমাকে পেতে চাই, তোমায় হারাতে চাই না। আমি তোমার কথা বাড়িতে বলেছি, তারা রাজি, তোমায় নিয়ে তাদের কোনো সমস্যা নেই। প্লিজ জাবিন, রাজি হয়ে যাও। এই প্রথম ঈশান জাবিনকে আপনি থেকে তুমি করে বলল। জাবিনের ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু সে যে নিরুপায়। ও বলল, জানেন মিস্টার ঈশান, সবার জীবনেই একটা সময় আসে না, সে এগুতে পারে না পেছাতে। তখন সময়টা এত অসহায় লাগে। শুনুন, আমার জন্য অপেক্ষা করবেন না। তোমার চাচার সাথে আমি কথা বলবো। তার দরকার নেই। আমাদের ভাগ্য আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে আসার আগেই নির্ধারণ করে রেখেছেন। মনে করুন আমি আপনার ভাগ্যে নেই, তাই তো এত জটিলতা। ফোন রাখছি, দয়া করে আমাকে ফোন করে আমার দুঃখ বাড়াবেন না। আর হ্যাঁ, নাম্বারটা ব্লকলিস্টে ফেলে দিচ্ছি। অন্য নাম্বার দিয়ে কল করবেন না। আল্লাহ হাফেজ বলেই জাবিন ফোন কেটে দিল। ওপাশে ঈশান অশ্রুসিক্ত নয়নে আকাশের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ বাদে বলল, ভালোবাসার আর মানুষ পেলি না? এই নিষ্ঠুর মেয়েটাকেই তোকে ভালোবাসতে হলো, যে তোর ভালোবাসা দেখেও দেখে না। যদিও ওরই বাকি দোষ, তোর পাকনামোর ফলটাও মেয়েটা ভোগ করছে। এতদিন যাও ওর চাচাচাচি ওর সঙ্গে ছিল, এখন তো ও একেবারে একা হয়ে পড়েছে। এর জন্য তুই দায়ী। তোর সাথে যা হচ্ছে একদম ঠিক হচ্ছে। বাড়ি অনেকটাই সাজানো কমপ্লিট। বাড়িটা লাইটের আলোয় জ্বলজ্বল করছে। এদিকে মেঘ রিমঝিমকে নিয়ে সোফায় বসেছিল, সবাই মিলে গল্প করছে। হীর আর লিয়া অনেক ক্লান্ত হয়ে পড়েছে। রিমঝিম ওর মায়ের কাছে চলে গেল। হীর আর লিয়া হুট করেই মেঘের দুপাশে বসে মেঘের কাঁধে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। মেঘও হাত দিয়ে তাদের আগলে নিল। মেঘ বলল, খুব টায়ার্ড লাগছে? লিয়া বলল, কালকেই একটা ইভেন্ট শেষ করে ফিরেছি, রাতে ভালো ঘুম হয়নি। আজকের দিনটাও তেমন আরাম করতে পারিনি, তাই একটু বেশি ক্লান্ত লাগছে।
আই এম ভেরি সরি মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ডস। আসলে ওই ঘটনাটা না ঘটলে এরকম। তখন হীর বলল, টেনে মারবো এক চড়, একদম সরি বলবি না। এটা কোনো ব্যাপার না, এরকম কাজ অনেক করেছি। সত্যি সরি। মার খেতে না চাইলে চুপচাপ বসে থাক, একটু রেস্ট নিয়ে নিই। খুব ঘুম পাচ্ছে। তাহলে রুমে চল, রেস্ট নিবি। না এখন চলে যাব, অনেক রাত হয়েছে। যাবিন? ও সে তো একা রয়েছে। তখন লিয়া বলল, কিন্তু এখন ড্রাইভও করতে ইচ্ছে করছে না। চল আমি তোদের দিয়ে আসি। না এত মানুষ রেখে যেতে হবে না। তাছাড়া ধূসর ভাইয়াও তো আছে। এতক্ষণ ওরা দুজন চোখ বুজেই কথা বলছিল। ধূসর যে ওদের পাশে সেটা বোধহয় ওরা দেখেনি। বাকি সবাই মেঘদের দিকে তাকিয়ে আছে। মেঘ তেমন কারো সাথে মেশে না, এমনকি ওর গায়ে হাত দেওয়াও পছন্দ নয়। কিন্তু এই দুটো মেয়ে ওর কাঁধে মাথা রেখেছে, এটা বোধহয় কেউ বিশ্বাস করতে পারছে না। হুট করে ধূসর বলল, সমস্যা নেই শালিকারা, আমিও না হয় তোমাদের বান্ধবীর সাথে তোমাদের ড্রপ করে দিব। লিয়া আর হীর একসাথে চোখ খুলল। সবাই ওদের দিকেই তাকিয়ে আছে বললে চলে। হীর আর লিয়া মাথা তুলল। তখন মেঘ বলল, খেয়ে নে, তারপর যাব আমরা। না খাবো না, আর তোর যেতে হবে না। তুই চুপ কর, আমি নামিয়ে দিয়ে আসব, মানে নামিয়ে দিয়ে আসব। কোনো কথা না, তোরা দাঁড়া, আমি ওপর থেকে আসছি। মেঘ ওপরে চলে গেল। মাথায় ওড়নাটা ভালোভাবে জড়িয়ে মাস্ক আর ক্যাপ হাতে নিয়ে বের হল। বের হতেই ধূসর বলল, আমাকে নেবে না? আপনাকে না নিলেও আপনি যাবেন, এটা ভালো করেই জানি, এখন চলুন। ওরা চারজন চলল। তখন রোহিণী বলল, এটা হীর আর লিয়া ছিল তাই না নোলক? ভাবি বোধহয় খুব টায়ার্ড দেখে আমাদের খেয়াল করেনি, না হলে নিশ্চয়ই আমাদের সাথে কথা বলতো। আমারও তাই মনে হয়, কিন্তু ওরা কি এই বিয়ের কাজ করার দায়িত্ব নিয়েছে? এ কথা শুনে শায়লা বলল, আপনারা চেনেন নাকি ওদের? ওরা তো মেঘের বন্ধু। সাথে হিয়া ওয়েডিং প্ল্যানার এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, এটা ওদের দুজনের। অনেক বিয়ে ও অন্যান্য ইভেন্ট ভালো দক্ষতার সাথে করছে। ওদের তো ভালো নাম ডাকও আছে। কেন আপনারা জানেন না ওদের ব্যাপারে? এ কথা শুনে সকলেই অবাক হল। এখন বুঝতে পারল সব কি করে হল। তখন জায়মা বলল, মুন তো প্রথমে হিয়া ওয়েডিং প্ল্যানার ওদেরকে এই কাজটা দিতে চেয়েছিল, কিন্তু ওর বান্ধবী নিজের ভাইয়ের কথা বলে তাই মুন ওই লোকটাকে কাজ দেয়। প্রথমেই যদি ওদেরকে কাজ দিত তাহলে এত কিছু হতোই না। তখন নোলক বলল, কি হয়েছে আপু? এই কথা শুনে ও বাড়ির সকলেই একটু থতমত খেয়ে যায়। জায়মা নিজেকে সামলিয়ে বলল, তেমন কিছুই না নোলক। এই বিষয়ে কেউ ঘাটালো না, সবাই অন্য গল্পে মজে গেল। খুব সহজেই নোলক আর রোহিণী জায়মা শায়লাদের সাথে মিশে গেছে। দিশান ও ওদের হাজবেন্ডদের সাথে বেশ মিশে গেছে। তবে হীর আর লিয়ার ব্যাপারটা প্রায় সবার কানেই পৌঁছে গেছে যে মেঘের বন্ধুরা কি করে। ধূসর গাড়ি চালাচ্ছে, পাশে মেঘ আর পেছনে হীর আর লিয়া। ওরা দুজন চুপ করে বসে আছে। হুট করে ধূসর বলল, সো বান্ধবীরা এত চুপ কেন? নাকি আমি সাথে আছি বলে কথা বলতে কমফোর্টেবল ফিল করছো না? তখন হীর বলল, আরে ভাইয়া, ব্যাপারটা তেমন না, এনার্জি শেষ। খুব ঘুম পাচ্ছে। ওহ আচ্ছা, তো হীর বিয়ে কবে করছো? এই তো ভাইয়া, ছেলে পেলেই করে ফেলব। ওহ আচ্ছা, তো লিয়া তোমার হাজবেন্ড আসবে কবে? এই কয়েক মাসের মধ্যেই চলে আসবে বলছে। আচ্ছা, মুন আপুর বিয়ে তো হয়ে যাচ্ছে, তা আপনি কবে আমার বান্ধবীকে ঘরে তুলবেন? এই তো খুব শীঘ্রই। যাক আলহামদুলিল্লাহ। কি রে মেঘ, তুই কিছু বলছিস না কেন?
কথা বলার স্কোপ পেলে না করব। যাই হোক, বাড়ি এসে গেছে। হীর আর লিয়া নেমে পড়ল। লিয়া জিজ্ঞেস করল, মেঘ, তুই নামবি না? জাবিনের সাথে দেখা করে যাবি তো? হ্যাঁ, নামব তো। তোরা যা, আমি আসছি। ওরা চলে গেল। মেঘ ধূসরের দিকে তাকিয়ে আছে। তা দেখে ধূসর বলল, কিছু বলবে? তেমন কিছু না, এখানে ওরা তিনজন মেয়ে থাকে, তাই ভেতরের কি অবস্থা? আপনার ভেতরে যাওয়া কি ঠিক হবে? আমিও তোমাকে এটাই বলতে চাইছিলাম, এভাবে ভেতরে যাওয়াটা ঠিক হবে না। তুমি যাও, দেখা করে আসো, আমি অপেক্ষা করছি। শুকরিয়া বোঝার জন্য। মেঘ হেসে ভেতরে চলে গেল। ধূসর বাইরে অপেক্ষা করতে লাগল আর ভাবতে লাগল, এই ফ্ল্যাটে মেঘ থাকত আগে, এখানে থেকেই পড়াশোনা করেছে, কখনো মেঘের ফ্ল্যাটে ঢোকা হয়নি। এমনকি দেশে আসার পরেও মেঘ কয়েকবার এখানে একা থেকেছে, কখনো ওর এই ফ্ল্যাটে ঢোকা হয়নি, শুধু বাইরে থেকেই দেখেছে। মেঘ প্রায় ২০ মিনিট পর এলো, আর এসেই বলল, সরি, একটু বেশি অপেক্ষা করালাম। আসলে ও ছাড়ছিলি না, বায়না করছিল। কে ছাড়ছিল না? ওই না মানে জাবিনরা, অনেক দিন হলো সব বান্ধবীরা একসাথে আড্ডা দিই না, তাই। ওকে, আমি কিছু মনে করিনি। চলো না, লং ড্রাইভে যাই। ওকে, কিন্তু আমাকে কিন্তু ফুচকা খাওয়াতে হবে। ওকে। ওরা লং ড্রাইভে গেল। আসার পথে ধূসর একটা ব্রিজে থাকা ফুচকার দোকানে থামাল। মেঘ মাথায় ক্যাপ পরে বাইরে বের হল। রাতের বেলা, তাই অনেকেই ফুচকা খেতে এসেছে। ধূসর ২ প্লেট ফুচকা নিয়ে এলো। মেঘ গাড়ির সামনের ওপরে উঠে আশেপাশে দেখছে। ধূসরকে দেখে ও বলল, আপনিও গাড়ির ওপরে উঠে বসুন, দেখবেন ভালো লাগবে। ওখানে না বসে গাড়ির ভেতরে বসলেই তো হয়। এখানে উঠে বসার আলাদা মজা আছে। আসুন, আমার পাশে বসুন। মেঘের হাতে ফুচকার প্লেট দিয়ে ধূসর মেঘের পাশে বসল। দুজনে ফুচকা খাওয়া শেষ করে বাড়ি ফিরল। আজ মুনের গায়ে হলুদ অনুষ্ঠান, সেরকম না হলেও বাড়ির মেয়েরা আলাদাভাবে ছাদে মজা করবে বলে আবদার করেছে। এতে আয়মান চৌধুরী মতো দিয়েছে। সকালে হীর আর লিয়াও হাজির। তার কিছুক্ষণ পর মেঘের জন্য রাখা গ্রাউন্ডটা পাঠিয়ে দিয়েছে জাবিন। মেঘ কাল জাবিনকে বলেছিল হীর আর লিয়ার জন্য পাঠাতে, তাই ওদের তিনজনের গ্রাউন্ড পাঠিয়ে দিয়েছে। শুধু কালার ভিন্ন। হীরেরটা হালকা নীল আর লিয়ারটা হালকা গোলাপি। আজ দিলরুবা খানম আর এহসান খান এসে পৌঁছেন। আয়না চৌধুরীর নামমাত্র ছেলে মেয়েও চলে এসেছে। কিন্তু ধূসরের আজ বিকেল থেকে কি হয়েছে কে জানে, সবসময় মেঘের পেছনে পেছনে চলছে। মেঘ বাগানে চলে গেল। ধূসর ও গেল। তা দেখে একসময় মেঘ দাঁড়িয়ে বলল, কি সমস্যা, এভাবে পেছনে পেছনে আসছেন কেন? আমার ইচ্ছে, তাই। তোমাকে কি আমি ডিস্টার্ব করছি নাকি? তুমি তোমার কাজ করো না। এই আপনার মতলবটা কি বলুন তো? ধূসর মেঘের দিকে এগিয়ে বলল, আমার মতলব হলো এই। বলেই মেঘের গালে হলুদ মাখিয়ে দিল। তা দেখে মেঘ চিৎকার দিয়ে বলল, ধূসর, যতই চিৎকার করো না কেন, আজ কি বলেছিলে সকালে আমি নাকি তোমায় হলুদ লাগাতে পারবো না? দেখো, প্রুভ করে দিলাম। এই ধূসর এহসান যা বলে তাই করে। তোমায় হলুদ দিলাম, অথচ তুমি কিছুই করতে পারলে না। মেঘের সামনে একটা টেবিলে একটা মগে পানি রাখা ছিল। মেঘ পুরো মগটা ধূসরের দিকে ছুঁড়ে দিল, ভিজে গেল। মেঘ হেসে বলল, এখন কেমন লাগছে বলুন? আপনি আমাকে হলুদ দিয়েছেন, আমি আপনাকে পানি মেরেছি শোধবোধ। তবে রে, এখন তোমাকে পানির হাত থেকে কে বাঁচাবে? বলেই ধূসর এক টেবিল থেকে এক মগ পানি উঠিয়ে নিল। মেঘ তো দৌড় দিল আর বলল, ভালো হবে না ধূসর, ওটা নামান এবার, কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন।
আমি কিন্তু বাড়াবাড়ি করিনি। বাড়াবাড়ির কি দেখেছ মেয়ে, এবার দেখবে বাড়াবাড়ি কাকে বলে। মেঘ দৌড়াচ্ছে, ধূসরও দৌড়াচ্ছে। পুরো বাগান চক্কর দিচ্ছে দুজনে, অনেকে কাজ ফেলে ওদের দুজনকে দেখছে। মেঘ একবারে দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। ধূসরও গেল। মেঘকে আর ধূসরকে দৌড়াতে দেখে সকলে এক প্রকার শকড। মেঘ দিলরুবা খানমের পেছনে গিয়ে বলল, মা বাঁচান, আপনার ছেলে আমাকে পানি দিয়ে ভিজিয়ে দেবে। মা সামনে থেকে সরো, আজ তো তোমায় গোসল করিয়েই ছাড়ব। মেঘ, আমাকে পানি মেরে ভিজিয়ে দেওয়া? আমি কি সাধে আপনাকে ভিজিয়েছি? আপনিই তো আমাকে আন্ডারএস্টিমেট করছিলেন, আর আপনিই তো আগে আমাকে। এইটুকু বলে মেঘ থেমে পড়ল, কি বলতে যাচ্ছিল। তখন ধূসর দুষ্টু হেসে বলল, কি করেছি বলো? দিলরুবা খানম ধূসরকে ধমক মেরে বলল, ধূসর কি হচ্ছে, বাচ্চাদের মতো বিহেভ কেন করছো? এটা বিয়ে বাড়ি, তাছাড়া তোমার শ্বশুর বাড়ি ভুলে গেলে নাকি? এতক্ষণে দুজনের হুঁশ ফিরল, দুজনে কোথায় আছে। দুজনেই সবাইকে তাকাতে দেখে লজ্জা পেল। ধূসর মগটা নামিয়ে ফেলল, বাচ্চা ছেলের মতো ওপরে চলে গেল। তখন মেঘ মুচকি হাসল, কারণ ধূসরকে খুব ইনোসেন্ট লাগছে। তখন নোলক বলল, ভাবি তোমার গালে হলুদ এলো কোথা থেকে? আমরা তো হলুদ মাখাইনি এখনো। তখন মেঘ আমতা আমতা করে বলল, ওই এমনি, আমি আসছি। এই বলে মেঘ ওপরে গেল। এদিকে সবাই ভাবছে এটা মেঘ ছিল তো। তখন আয়মান চৌধুরী আর মাইনুল হাসান একসাথে ছিলেন। আয়মান চৌধুরী বললেন, মাইনুল, এটা আমার মেয়ে মেঘ তো। আমি তো বিশ্বাসই করতে পারছি না। তখন মাইনুল হাসান বলল, মেঘ বরাবরই দুষ্টু ছিল, শুধু সময়ের সাথে হারিয়ে গেছিল। এখন ভালোবাসা পেয়ে ভেতরের সেই দুষ্টু মেঘ বাইরে বের হতে শুরু করছে। আমার মেয়েটা সবসময় হাসিখুশি ভালো থাকুক, এই দোয়াই করি। মেঘ নিচ থেকে সোজা নিজের রুমে ঢুকে দাঁড়িয়েছে, মাত্র তখনই ওর গায়ে পানি এসে পড়ল। মেঘ চুপচাপ দাঁড়িয়ে আছে। মেঘ চোখ খুলে দেখল ধূসর মগ হাতে হেসে দাঁড়িয়ে আছে। মেঘ হাত দিয়ে মুখ থেকে পানি মুছে বলল, ধূসর, এটা কি আপনি ঠিক করলেন? আলবাত, এটা ঠিক না, কিন্তু আমার তো মনে হচ্ছে এটাই ঠিক। তাহলে এখন আমি যা করব সেটাও ঠিক হবে, কারণ বাড়াবাড়িটা আপনিই করেছেন। ধূসর ভ্রু কুঁচকে মেঘের দিকে তাকাল। ও বোঝার চেষ্টা করছে আসলে মেঘ কি করতে চাইছে। মেঘ জামাকাপড় নিয়ে বাথরুমে গিয়ে দরজা আটকে দিল। তা দেখে ধূসর হা করে তাকিয়ে রইল। কোনো কিছু না করেও কিভাবে যুদ্ধে জেতা যায় সেটা কেউ মেঘের থেকে শিখুক। এবার ধূসর থাকুক ভেজা গায়ে। যে পর্যন্ত না মেঘ বের হবে সে পর্যন্ত ধূসরকে এভাবেই থাকতে হবে। বদলাতেও পারবে না, কারণ গোসল না করা পর্যন্ত। এটাকে বলে পারফেক্ট শাস্তি। ধূসর বলল, এটাকে বলে ব্যারিস্টারদের বুদ্ধি। তাড়াতাড়ি বের হও, তোমার জন্য সেই কখন থেকে ভেজা গায়ে দাঁড়িয়ে আছি। তখন ভেতর থেকে মেঘ মুখ বের করে বলল, এটা আপনার শাস্তি, এটা ঠিক আছে। তোমাকে এখনই বের করছি। মেঘ দরজা লাগিয়ে দিল। তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে বাইরে বের হল, কারণ ধূসর অনেকক্ষণ ভেজা শরীরে দাঁড়িয়ে আছে। এরপরে বাড়াবাড়ি হলে জ্বর আসতে পারে। মেঘ বের হয়ে বলল, এবার আপনি যান, আপনার তো গোসল করতে হবে। বাগানে দৌড়াতে গিয়ে তো ময়লা মাখিয়েছেন। হাতের হলুদও তো মাখিয়েছেন। হাতের হলুদ তো হাতে থাকেনি, শুধু গায়েও লেগে গেছে। যাচ্ছি। এখন ভালোগিরি দেখাচ্ছে। আমি তো ভালোই, হুদাই ভালোগিরি দেখাবো কেন?
নিষ্ঠুর মেয়ে নিষ্ঠুরতার প্রমাণ দিয়ে বলছে আমি ভালো। দেখলে আমায় গোসল করতে হবে, তাহলে আগে গেলে কেন? আমি কতক্ষণ যাবৎ ভেজা শরীরে আছি, তোমার কোনো ভাবাবেগ নেই। এখন কি এখানেই দাঁড়িয়ে থাকবেন? যান, আমি আপনার জন্য কড়া কফি করে আনছি। ধূসর বাথরুমে ঢুকে পড়ল। মেঘ নিচে গেল ধূসরের জন্য কফি বানাতে। মেঘ ইয়াংস্টার সবাইকে জিজ্ঞেস করল কফি খাবে কি না। সবাই বলল খাবে। মেঘ সকলের জন্য কফি বানালো। বাইরে গিয়ে হীর আর লিয়াকেও দিয়ে এলো। তারপর ওপরে গেল এক মগ কফি হাতে। কারণ মেঘ এখন কফি খাবে না। ও যেতেই ধূসর বের হল। ধূসর বলল, মাথা মুছিয়ে দাও। মেঘের ইচ্ছে হল না ধূসরের কথা ফেলতে। তাই ও বিনা বাক্যে ধূসরের মাথা মুছিয়ে দিতে লাগল। সেই সুযোগে ধূসর কফি খেতে লাগল। হুট করেই ধূসর বলল, শুনো মেয়ে, তোমার মুখের গম্ভীরতার পেছনে এক সুন্দর কোমলমতি দুষ্টু মেঘ আছে। তা আজ কিছুটা বাইরে প্রকাশিত হল। তোমার গম্ভীর মুখে থাকলেও তোমার কথায় আলাদা কোমলতা মাধুর্যতা আছে। তা আমাকে আকৃষ্ট করছে তোমার প্রতি বারবার। তুমি কি ওই হাদিসটা জানো, আয়েশা থেকে বর্ণিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোমল, তিনি কোমলতাকে ভালোবাসেন। আর তিনি কোমলতার প্রতি যত অনুগ্রহ করেন, কঠোরতা এবং অন্য কোনো আচরণের প্রতি তত অনুগ্রহ করেন না। মুসলিমের অপর এক বর্ণনায় আছে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা কে বলেন, কোমলতা নিজের জন্য বাধ্যতামূলক করে নাও এবং কঠোরতা ও নির্লজ্জতা হতে নিজেকে বাঁচাও। কারণ যাতে নম্রতা ও কোমলতা থাকে তার সৌন্দর্য বৃদ্ধি হয়। আর যাতে কোমলতা থাকে না তা দোষণীয় হয়ে পড়ে। মুসলিম মিশকাত 5068। তোমার এই কোমলপ্রিয় আচরণে মুগ্ধ হয়েছি বারবার। আমার প্রতি এই কোমলতাই তো তোমার প্রকাশহীন ভালোবাসা। মেঘ মুচকি হেসে বলল, বাহ মহাশয়, আপনি তো আমায় নিষ্ঠুর মেয়ে বলেন, আজ হঠাৎ আমার কোমলতা নিয়ে বলছেন বাহ। এটা তো এমনিই বললাম, তুমি তো নিষ্ঠুর মেয়েই। শুনো, একটু তোমাকে ভালো বলছি দেখে আবার আকাশে উড়ো না। এই হাদিসটা এমনিই বললাম, আর তার আগের কথাগুলো এমনি মনে এলো তাই বললাম। এর মানে এটা নয় তুমি যে নিষ্ঠুর, এটা ভুলে গেছি। সারা জীবন আমাকে এই নিষ্ঠুর মেয়েই বলবেন। আমার আবার বেশি ভালোবাসায় সহ্য হয় না। এ কথা শুনে ধূসর একবার মেঘের দিকে তাকাল। মেয়েটা স্থির চোখে সামনের দিকে তাকিয়ে আছে। ধূসরের কফি খাওয়া শেষ করে বলল, মাগরিবের আজান দিতে কত সময় বাকি আছে? বেশি নেই, 15-20 মিনিটের মতো। আচ্ছা, তাহলে আমি আজানকে নিয়ে নামাজ পড়ে আসি মসজিদ থেকে। আচ্ছা ঠিক আছে। দেখুন আজান কোথায়, আর হীর আর লিয়াকে পাঠিয়ে দেবেন ওপরে। ঠিক আছে। ধূসর নিচে চলে গেল। হীর আর লিয়াকে পাঠিয়ে দিল। ওরা 3 বান্ধবী একসাথে মাগরিবের নামাজ আদায় করে নিল। আজ তেমন কোনো কাজ নেই, সব কাজ বুঝিয়ে দিয়েছে ওদের ম্যানেজমেন্টের লোকদের। আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে। বাকিটা কাল সকাল সকাল করে ফেলবে, কাল নতুন ফুলও আনতে হবে। কিছুক্ষণ পর হীর আর লিয়া চলে গেল। ধূসর নামাজ পড়ে এসে আর ওপরে আসেনি। তাই মেঘই নামল। সব ইয়াংস্টাররা ছাদে চলে গেছে, শুধু মেঘ যায়নি। ও নিচে আসতেই দেখল মাইনুল হাসান, ওর আব্বা, ধূসরের বাবা আর অন্য মামাদের সাথে কথা বলছে। আর ধূসর, দিশান, জায়মার হাজবেন্ড, শায়লার হাজবেন্ড, ওরা সবাই একসাথে কিছু কথা বলছে। ও এগিয়ে গেল, তখন আয়মান চৌধুরী বললেন, আম্মা ওপরে যাননি, সবাই তো ছাদে গেছে।
আব্বা আপনি ভালো করেই জানেন আমার এসব পছন্দ নয়। কালকের ব্যাপারটা কত দূর এগোলো? যেহেতু আপনি ওপরে যাননি তাহলে স্টাডি রুমে চলুন কথা বলি। ঠিক আছে আব্বা। আয়মান চৌধুরী উঠবেন তখন ধূসর বলল, আমিও যাব আব্বা। না ধূসর, দরকার নেই। তোমরা কথা বলো, আমরা আব্বা আর মেয়ে কথা বলছি। মেঘ আর আয়মান চৌধুরী চলে গেলেন। ধূসর মাইনুল হাসানের দিকে তাকালো, উনিও অসহায় চোখে তাকিয়ে আছেন ওর দিকেই, মানে হলো আমাকেও নেয়নি। ধূসর উঠে মামার সাথে কথা বলতে শুরু করল। বাকিরা কিছুটা অবাক হলেও কিছু বলল না। এদিকে আজান এলো। মেঘকে খুঁজতে প্রথমে ওর মায়ের কাছে গেল আর বলল, মা মেঘ আপুকে দেখেছ? কেন? আরে সব মেয়েরা তো ছাদে শায়লা আপু, জায়মা আপু, মুন আপু মেঘ আপুকে খুঁজছে, কিন্তু মেঘ আপুর দেখা পাচ্ছি না। আমি দেখিনি, তবে একটু আগে তোমার বাবার সাথে কথা বলতে দেখেছি। ওকে, তাহলে এখন আপুর সাথে বাবাকেও খুঁজি, তাহলে মেঘ আপুকে পেয়ে যাব। আজান চলে যেতেই দিলরুবা খানম বলল, মেয়ে হিসেবে এক মেঘকেই দেখলাম যে নাকি অনুষ্ঠান পছন্দ করে না। সবাই যেখানে আনন্দ করবে তখন ও দূর থেকে সবাইকে দেখবে। ছাদে সবাই কত আনন্দ করছে আর তাকে দেখো কোথায় আছে কে জানে। ধূসর ও ড্রয়িং রুমে বসে আছে, ওখানেও তো নেই। আচ্ছা আপা, মেঘ কি আগে থেকেই এরকম? তখন আশা চৌধুরী বললেন, না মেঘ আগে থেকে এরকম না, ও ছিল আমাদের বাড়ির সবথেকে দুষ্টু বাচ্চা, কিন্তু বড় হওয়ার সাথে সাথে নিজেকে গুটিয়ে নিয়েছে এই যা। ও আচ্ছা, কিছু কি হয়েছিল? কারণ একটা দুষ্টু বাচ্চা, সেরকম কিছু না হলে এতটা পরিবর্তন সম্ভব নয়। এ কথা শুনে আশা চৌধুরী আমতা আমতা করে বলল, আসলে এসএসসি পরীক্ষার পর থেকে তো পড়াশোনার জন্য একা থাকত, তাই হয়তো অভ্যেস হয়ে গেছে। ধূসরের মায়ের কেমন যেন লাগলো কথাটা, কিন্তু তিনি কিছু জিজ্ঞেস করল না। অন্য কোথায় মজে গেল্ট। এদিকে মায়মুনা চৌধুরী ভাবতে লাগল, ঠিক বলেছেন আপনি, একটা দুষ্টু বাচ্চা, সেরকম কিছু না হলে তার দুষ্টুমি ভুলে যাবে না, এরকম কঠিন হয়ে যাবে না। একটা মেয়ে কতটা কষ্ট পেলে ছোট বয়সেই হাসতে ভুলে যায়। শুধু হাসতে না, সবকিছু ভুলে যায়। না নাই আমি কি ভাবছি, কিন্তু এই সবকিছুর জন্য ও নিজেই দায়ী, এতে অন্তত কারো দায় নেই। আব্বা আপনার কি মনে হয় কাল সে আসবে এই বাড়িতে? আসতেও পারে আবার নাও পারে, তবে গোপনে আসবে না ওপেনে সেটা বলতে পারছি না। সব গার্ডকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, আসলেও তেমন কোনো সুবিধা করতে পারবে না। কিন্তু আমাদের একবার মুজাহিদ ভাইয়াদের এখানে না আসা পর্যন্ত তাদের সেফটি দেওয়া প্রয়োজন। সে এমনও করতে পারে মুহাজিদ ভাইয়াদের গাড়ি আটকে দিতে পারে। তার জন্য আপনার ফেস লস হয়, সবার সামনে অপমানিত হন, যেমনটা সবার সামনে সে হয়েছিল। হতে পারে ওর জন্য সবকিছুই সম্ভব, কিন্তু এই বিষয়ে ধূসর আমাদের সাহায্য করতে পারে, এটা আমিও ভেবেছি। আচ্ছা ধূসরকে ডাক দিই। মেঘ বের হয়ে ধূসরের কাছে গেল, তখন আজান এলো আর বলল, আপু তোমাকে সবাই ডাকে, এখন আসতে পারবো না? গিয়ে বলল, আমি 30 মিনিট পর যাচ্ছি। আরে সবাই অনেকক্ষণ ধরে ডাকছে তো, এখনই চলো না। আজান এখন আমি একটু ব্যস্ত আছি, পরে আসছি, সবাইকে গিয়ে বল। ঠিক আছে। আজান চলে গেল। মেঘ ধূসরকে বলল ওর সাথে আসতে। ধূসর খুশি মনে চলে মেঘের সাথে। আয়মান চৌধুরী আর মেঘ সব বুঝিয়ে বলল। মেঘ কথা বলে ছাদে গেল, ও যেতেই সকলে ঘিরে ও চুপ করে গিয়ে মুনের পাশে রিমঝিমকে নিয়ে সকলের আনন্দ দেখতে লাগল। সবাইকে এত হাসি খুশি দেখে ওর নিজের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মুনকে আজ অনেক খুশি লাগছে, সবার সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে। একটু পর পর ভিডিও কলে হাজবেন্ডের সাথেও কথা বলছে।
যেহেতু এখানে শুধু মেয়েরা থাকবে তাই সব ছেলেকে ছাদে আসতে নিষেধ করেছে। হুট করে মুনের নজর পড়ল মেঘের দিকে ও মুগ্ধ চোখে ওর দিকেই তাকিয়ে আছে। মুনের চেহারা কত সুন্দর, ফর্সা, হাসলে আরো সুন্দর লাগে। ও নিজেই চোখ ফেরাতে পারছে না। এই জন্যই তো ছোটবেলায় সবাই মেঘের থেকে ওর সাথে মিশতে চাইতো বেশি। কাকাই কাকিমনি এমনকি মামার বাড়ির লোকেদের মধ্যে মেজো মামা ছাড়া আর সবাই মুনকে বেশি আদর করত। মেঘ এগুলোই ভাবছিল, হুট করে মুন ওর কাছে গিয়ে পাশে বসে বলল, কি রে মেঘ, হুমনি করে মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছিস কেন? তোমাকে আজ অনেক খুশি লাগছে আপু, তুমি কত সুন্দর, হাসলে আরো সুন্দর লাগে। তোকেও আজকে খুব সুন্দর লাগছে এই সাদা থ্রি পিসে, তুই জানিস তোর চেহারাটা কত মায়াবী, হাসলে আরো সুন্দর লাগে। আচ্ছা মেঘ, কালো বোরকা ছাড়া তুই সবসময় সাদা রং আর ধূসর রং পরিস কেন? তখন মুচকি হেসে মেঘ বলল, কারণ আমি মেঘ তাই। মেঘের যে এই দুটো রঙই হয়। মেঘের শুভ্রতা ফুটিয়ে তুলে সাদা রং, তখন মেঘ থাকে শান্ত কোমল। তাছাড়া সাদা রং দিয়ে সব রং তৈরি করা যায়, কিন্তু অন্য কোনো রঙের সাথে রং মিশিয়ে সাদা রং বানানো যায় না। আর ধূসর রং সে তো রহস্যে ঘেরা, সে তো ধোঁয়াশা, কেউ বাইরে দেখে ভেতরে কি আছে বুঝতে পারবে না, একদম আমার মতো। কি বললি? আমি কিছুই বুঝতে পারলাম না। এত বুঝতে হবে না, তুমি তোমার বিয়েতে কনসেন্ট্রেট করো। রিমঝিম, চলো মামুনি আমরা মায়ের কাছে যাই। মেঘ রিমঝিমকে নিয়ে রোহিণীর কাছে চলে গেল। পরের দিন। আজ মুনের বিয়ে, সকাল থেকেই সকল তোড়জোড় চলছে। বিজনেসম্যান আয়মান চৌধুরীর বড় মেয়ের বিয়ে, তা তো আর যেন তেন বিয়ে না। গ্র্যান্ডভাবে বাড়িটা সাজানো হয়েছে, স্টেজ ও পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে। গেটের সামনে অনেক বড় লাভ শেপে করে ইংরেজিতে লেখা মুনিয়ারন চৌধুরী ওয়েডস মোহাজেদ আহমদ। বিয়ে বাড়িটা এতটাই ঝলমল করছে যে কেউ চমকে যাবে। সবার সাজা নিয়ে অনেক প্ল্যানিং থাকলেও মেঘের নেই। সেই গোসল করে সেই হালকা কাজ করা গ্রাউন পরবে, ক্রিম কালারের একটা হিজাব পরবে, সাদা নিকাব দিয়ে মুখটা ঢেকে নেবে। এই একই রকম সাজ থাকবে লিয়া আর হীরের, কিন্তু ওদের দুজনের সাথে যুক্ত হবে একটা সাদা রঙের ক্যাপ, অবশ্য তাতে কাজ করাও থাকবে। হুট করেই সকাল থেকে মুনের আর মায়ের ভীষণ মন খারাপ, আজ এই বাড়ি থেকে মেয়েটা চলে যাবে। আয়মান চৌধুরীরও খারাপ লাগছে, বড় মেয়ে কিনা, কিন্তু তিনি তার মন খারাপ কাউকে দেখাতে পারছে না। মেঘ ঠিকই বুঝতে পারল। মায়মুনা চৌধুরী অনেকক্ষণ মেয়ের কাছে বসেছিলেন, উনি চলে গেলেন। মেঘ আয়মান চৌধুরীকে হাত ধরে নিয়ে মুনের রুমে গেলেন। মুন তার বাবাকে দেখে আর নিজেকে সামলাতে পারল না। ও বাবাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদল। আয়মান চৌধুরীর চোখ থেকেও দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। মেঘ পাশে দাঁড়িয়ে দেখতে লাগল, তার খারাপ লাগছে কিনা বোঝা যাচ্ছে না। সে রুম থেকে বেরিয়ে পড়ল। আয়মান চৌধুরী কিছুক্ষণ পর বের হল। মেঘ দিলরুবা খানমের কাছে গেল, ওনাদের জন্য বরাদ্দকৃত রুমে। আজ একবারও খোঁজ নেওয়া হয়নি। দিলরুবা খানম বসে বসে একা একাই একটা কিছু হাতে নিয়ে কি যে বলছে, মেঘ এগুলো না বাইরে থেকে কান পেতে শুনতে লাগল। কোথায় তুই আমার সোনা বাচ্চা? তুই আজ থাকলে তোর বিয়েটাও এত দিনে হয়ে যেত, বল। আচ্ছা তুই কি সত্যি নেই নাকি আছিস? তুই জানিস তোর মতো আমি আমার আরেকটা মেয়েকে পেয়েছি, জানিস ওর নাম মেঘের, আগেও তো তোকে বলেছি। তোর মতো আচরণ, কিন্তু জানিস মেয়েটা বেশ গম্ভীর, কিন্তু ওর মাঝে একটা ছোট দুষ্টু মেঘ আছে। কাল ধূসরের সাথে একদম বাচ্চাদের মতো বিহেভ করছিল। তুই কোথায় রে? আজ তোকে খুব মনে পড়ছে আমার মিষ্টি বাচ্চা। শুধু মনে হচ্ছে তুই থাকলে তোরও এরকম ভাবে বিয়ে হতো। এটুকু বলেই তিনি থামলেন। মেঘ ঢুকবে কি ঢুকবে না বলে নক করছি ফেলল। মা আসব? তিনি তাড়াতাড়ি করে জিনিসটা সরিয়ে রাখলেন।
নিজেকে স্বাভাবিক করে বললেন, আরে মেঘ আসো, তোমাদেরই বাড়ি, নক করার কি আছে? মেঘ ঢুকে বলল, আমাদের বাড়ি হলে কি হবে মা, এটা এখন আপনাদের জন্য বরাদ্দকৃত রুম, তাই আপনাদেরই রুম। তাছাড়া কারো রুমে ঢোকার আগে সকলের উচিত নক করে ঢোকা। হয়েছে, এখন আর জ্ঞান দিতে হবে না। বসো, কিছু বলবে? না তেমন কিছু না, আপনার সাথে তো আজ সেরকম কথা হয়নি, তাই। তা আমার সাথে গল্প করতে ইচ্ছে হলো বুঝি? বিয়ে বাড়িতে এত মানুষ থাকতে আমার কাছেই কেন? গল্প করতে না মা, গল্প শুনতে এসেছি। বিয়ে বাড়িতে সকলে থাকলে কি হবে মা, আমার তো এখন আপনার সঙ্গ চাই। সবাই সাজার বন্দোবস্ত করছে আর তুমি এখানে? আমার সাজার দরকার নেই মা, আমি রোজ অনুষ্ঠানে যেরকম সেরকম ভাবেই সাজব। হ্যাঁ হ্যাঁ, তোমার তো আবার সাজতেন ভালো লাগে না। সত্যি কথা কি, তোমার মতো এরকম মেয়ে আজও দেখিনি। হি হি, এই যে এখন দেখছেন। আচ্ছা মা, আপনি একটু আগে কার সাথে কথা বলছিলেন? দিলরুবা খানম প্রথম কথা শুনে হাসলেও পরের কথা শুনে থতমত খেয়ে গেলেন। উনি নিজেকে সামলিয়ে বলল, তুমি এত বছর হলো আমাদের সাথে যুক্ত হয়েছ, কিন্তু তোমাকে বলা হয়নি। তোমার মতো আমাদের একটা পুতুল ছিল, কিন্তু আমরা তাকে চিরতরের জন্য হারিয়ে ফেলেছি। কবে? কোথায়? কিভাবে? এটা সেই হারিয়ে ফেলা নামিন, ও বেঁচে নেই, মরে গেছে। চিরতরের জন্য হারিয়ে ফেলেছি। এটা শুনে মেঘ থমকে গেল। দিলরুবা খানমের চোখ চিকচিক করছে, কিন্তু তিনি কাঁদছে না। মেঘ ওনার মুখের দিকে তাকালেন, তিনি যে কষ্ট পাচ্ছে সেটা সে মেঘকে বুঝতে দিচ্ছে না। মেঘ ওনাকে জড়িয়ে ধরে বলল, সে নেই তো কি হয়েছে মা, আমি আছি তো। আমি আপনাদের মেয়ে হয়ে থাকতে চাই। তাকে ভেবে একদম কষ্ট পাবেন না। ইনশাআল্লাহ একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তাকে ভেবে যেন কষ্ট না পাই, এই জন্যই তো তার স্মৃতির শহর ছেড়ে চলে এসেছি। আর তুমি তো আমাদের মেয়েই। মানে? মানে কিছু না, আজ মুনের বিয়ের জন্য একটু বেশিই মনে পড়ছিল, তাই ওর কথা ভেবে নিজে নিজে কথা বলছিলাম। ওহ আচ্ছা। আচ্ছা মা, তার নাম কি ছিল? যে মানুষটা নেই তার নাম দিয়ে কি করবে মা? আচ্ছা, পুরনো কথা বাদ দাও। বেলা তো অনেক হয়েছে, যাও তুমি গিয়ে গোসল সেরে নাও। আর ধূসর তো মেয়েদের থেকেও বেশি সময় নেয়। দেখো ও কি করছে, গোসলে ঢুকেছে নাকি বাইরে? ঠিক আছে মা। মেঘ কিছু ভাবতে ভাবতে চলে গেল। দুপুর হয়ে গিয়েছে, ধূসর কোথায় যেন গিয়েছিল, মাত্র ফিরল। বোধহয় হাসপাতালে কিছু ইমার্জেন্সি পড়েছিল। যাওয়ার সময় মেঘকে পায়নি, তাই বলে যাওয়া হয়নি। পরে অবশ্য ফোন দিয়ে বলেছিল, মেঘ কিছুই বলেনি। মেঘও মাত্র গোসল শেষ করে একটা সাদা রঙের 3 পিস পরে তোয়ালে মাথায় পেঁচিয়ে বের হল। তা দেখেই ধূসর বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, ঠিক যেন নবফুটন্ত স্নিগ্ধ সতেজ পদ্মফুল। হুট করে ধূসরের কথা শুনে চমকে উঠল মেঘ। একটু লজ্জাও পেল। মেঘ লজ্জাকে প্রশ্রয় না দিয়ে বলল, আপনি কখন এলেন? এই তো মাত্র, ভাগ্যিস এখন আসলাম, না হলে তোমার স্নিগ্ধ এই মুখটা দেখতে পেতাম না। হইছে, এখন যান, গোসল করে রেডি হন। আজ যেমন মুন আপুর বিয়ে তেমন আপনার রিসিপশন, কারণ আজ আয়মান চৌধুরীর ছোট মেয়ের জামাইকেও দেখবে সবাই। আব্বা বলেছেন সকালে। এমনিই অনেকটা দেরি হয়ে গেছে, আমি গোসলটা শেষ করি। তুমি আমার জামাকাপড় বের করে রাখো। আচ্ছা। ধূসর বাথরুমে গেল। মেঘ এদিকে ধূসরের ব্যাগ থেকে নিজের দেওয়া পাঞ্জাবি আর প্যান্ট বের করল। তার মতে ধূসরকে এই পাঞ্জাবি সবথেকে সুন্দর আর স্নিগ্ধ দেখায়। পাঞ্জাবিটাকে মেঘ ছুঁয়ে দেখছে আর মুচকি হাসছে। মেঘ হেসে ওটাকে রাখল।
কিছুক্ষণ পর ধূসর আসলো, তখন মেঘ বেকনিতে ছিল। ধূসর ওগুলো পরে নিল। তারপর মেঘের কাছে গিয়ে বলল, কেমন লাগছে আমাকে? মেঘ ধূসরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মাশাআল্লাহ, বরাবরের মতোই সুন্দর। ধূসরের কাছে মেঘের হাসিটা অন্যরকম লাগল। ও মেঘকে জিজ্ঞেস করল, মন খারাপ মেঘ? মন খারাপ হওয়ার কথা নয়, তবুও হচ্ছে, খুব করে মন খারাপ হচ্ছে, কিন্তু কেন? মানে? মেঘ হুসে আসলো, কি বলছে ও আর কেন? মেঘ বলল, মানে টানে কিছুই না, চুল ঠিক করেননি কেন? কথা ঘোরাচ্ছ? যদি বলি হ্যাঁ। মেঘের কথায় কি ছিল ধূসরের জানা নেই। হয়তো সত্যি কথা বলল দেখে ও অবাক হয়েছে। ধূসর কথা পাল্টাতে বলল, মাথা আচড়িয়ে দাও, তুমি শুধু বলো আমি নাকি বেশি সাজি। আজ তুমি সাজিয়ে দাও দেখি কেমন সাজাও। মেঘ ধূসরের হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে চিরুনি দিয়ে ধূসরের মাথা আচড়াতে লাগল। হুট করে মেঘের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে উঠল, আর হুট করে মেঘের মনটাও ভালো হয়ে গেল। মেঘ ধূসরকে বলল, দেখুন কেমন লাগছে। ধূসর আয়নায় নিজেকে দেখে হতভম্ব হয়ে গেল। কারণ মেঘকে মাঝখানে সিথি করে চুল সেট করে দিয়েছে। মেঘের মুখে দুষ্টু হাসি। তা দেখে ধূসর বলল, আমার বউ যদি আমাকে এরকম ক্যাবলাকান্তের মতো লোককে দেখাতে চায় তাহলে আমার সমস্যা নেই। তবে নিজেকে আজ একটু বেশি ইনোসেন্ট লাগছে, কিন্তু আমি তো এত ইনোসেন্ট না। নিজেই নিজের প্রেমে পড়ে গেলাম। মাশাআল্লাহ, আমার বউ একদম পারফেক্ট চুল ঠিক করে দিয়েছে। মেঘের এমনিতেও ওর চেহারা দেখে হাসি পাচ্ছিল, ওর কথা শুনে হেসে ফেলল আর বলল, একটু বেশি ইনোসেন্ট। আজকাল আপনার আবদার বেড়েছে মিস্টার ধূসর এহসান শুভ্র। যাই হোক, আমি দেখছিলাম আপনাকে মাঝখানে সিথি করে কেমন লাগে। এখন এদিকে ঘুরুন, আমি ভালো করে চুল সেট করে দিচ্ছি। মেঘ সুন্দর করে ধূসরের চুল সেট করে দিল। একটা পারফিউম এগিয়ে দিল। এটা ধূসরের অনেক পছন্দের। ধূসর খুশি মনে নিল আর বলল, মজা করো আর যাই করো, হেসেছ তো। আর এই হাসতেই ধূসর এহসান শুভ্র খুন হয়ে যায়। ও তো খুন হওয়ার দরকার নেই। এখন নিচে যান, আমি রেডি হব। হীর আর লিয়া ও আসবে এখন। ভালোবাসি নিষ্ঠুর মেয়ে, বলেই ধূসর চলে গেল। মেঘ মুচকি হাসল। আজকাল ধূসর আর অপেক্ষা করে না, নিজের ভালোবাসা প্রকাশ করেই হাওয়া। মেঘ বলল, আপনি আমার অপ্রকাশিত এক সুন্দর অনুভূতি। এই অনুভূতি কখনো শেষ হবে না। এই নিষ্ঠুর মেয়েটার প্রকাশহীন ভালোবাসাই আপনার জন্য শ্রেয়। কিন্তু এই নিষ্ঠুর মেয়েটাও আপনাকে। তখনই হীর আর লিয়া এলো। ওরা তিনজন রেডি হয়ে নিল নিজেদের গেট আপে। লিয়ার আর হীরের দেখা ছাড়া আর কোনো কাজ নেই। সবাইকে সব বুঝিয়ে দেওয়া হয়ে গেছে। এখন তিন বান্ধবী মিলে বিয়ে এনজয় করবে। ওরা তিনজন একসাথে নেমে আসবে, তখন মেঘ দেখল ধূসরের ঘড়িটা ফেলে গেছে। মেঘ ঘড়িটা হাতে নিল, তারপর তিন বান্ধবী নিচে এলো। যখন সিঁড়ি দিয়ে তিনজনে নামছিল সবাই সিঁড়ির দিকে তাকিয়েছিল। কারণ তিনজনকে গ্রোয়াউনে অনেক সুন্দর লাগছে, তার সাথে সবার সাদা কালারের নিকাব, ক্রিম কালারের হিজাব, সাথে তিনজনেরই মাথায় কাজ করা সাদা ক্যাপ। যদিও প্রথমে মেঘের ক্যাপ পরার ইচ্ছে ছিল না, কিন্তু পরে একজনের কথায় পড়তে হল। একটু আগেই জাবিনদের সাথে ফোনে ভিডিও কলে কথা হয়েছ। মেঘ নিচে আসতেই আয়মান চৌধুরী এগিয়ে গেল। আয়মান চৌধুরী মেয়ের মাথায় হাত রেখে বলল, মাশাআল্লাহ আম্মা, অনেক সুন্দর লাগছে। তখন হীর আর লিয়া বলল, আমাদেরকে? মাশাআল্লাহ, আমার এই দুটো মেয়েকেও অনেক সুন্দর লাগছে। আপনাদের তিনজনকেই অনেক সুন্দর লাগছে।
বাড়ির সকলেই নিচে এসেছে। যারা শপিং করতে গিয়েছিল সকলেই অবাক, এই গ্রাউন্ডটাই ওরা সবথেকে দামি হিসেবে দেখেছিল। আর শিফা তো কিনতেও গিয়েছিল, ওটা নাকি বিক্রি হয়ে গেছিল তাই ও কিনতে পারেনি। কিন্তু এখন তো 3টা এখানেই আছে। অবশ্য ওনারা বলেছিল অন্য কালার আছে, কিন্তু শিফার এই সাদা কালারটাই চাই, তাই আর কেনা হয়নি। মেঘের ক্যাপ পরা নিয়েও অনেকে কানাঘুষা করছে, কিন্তু এতে ওদের হেলদোল নেই। একজন বলছে পড়তে মানে পড়তে হবে, কোনো ছাড়াছাড়ি নেই। ধূসর বাইরে ছিল, ও মেঘকে এখনো দেখেনি, ও প্যান্ডেলে স্টেজের ওখানে ছিল। দিলরুবা খানম মেঘের কাছে গিয়ে ওর কপালে একটা চুমু দিল, কে কেমন লাগছে সেটাও জানালো। নোলক আর রোহিণীও। রিমঝিম আসতেই ওদের নিয়ে প্যান্ডেলের ওখানে যাবে তার আগে ধূসরই আসলো। ও ধূসরকে দেখে এগিয়ে গেল আর বলল, ঘড়িটা ফেলে এসেছিলেন? ধূসর তো মেঘের দিকে তাকিয়েই শেষ। ধূসর কোনো কথা বলছে না। তা দেখে মেঘ বলল, শুনছেন তো আমার কথা? নাকি বয়রা হয়ে গেছেন? আমার কি আজ মেরে ফেলার ধান্ধা করেছ মেয়ে? কি আবোল তাবোল বলছেন? কিছু না, দাও ঘড়িটা। মেঘ ঘড়ি দিয়ে ওখান থেকে চলে গেল। ওপরে মুনকে সাজাতে লোক এসেছে, সবাই ওখানেই আছে। মেঘ, হীর আর লিয়া কথা বলতে লাগল। আয়মান চৌধুরী ধূসরকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। ধূসর ও হাসিমুখে সবার সাথে কথা বলছে। অতঃপর বর এসেছে বলে শোনা গেল। এটা শুনে ধূসর, মেঘ, আয়মান চৌধুরী তিনজনেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন। মেয়েরা সকলেই গেট ধরেছে, টাকা নিয়ে দর কষাকষি চলছে। এটাও মেঘ, ধূসর, হীর আর লিয়া কিছুটা দূর থেকে দেখছে। হুট করে হীর বলল, ধূসর ভাইয়া, আপনাদের বিয়ের সময় কিন্তু এত কথা চলবে না, যা চাইব তাই দিবেন। আমাদের বিয়েতে অনুষ্ঠানই করব না শালিকা, এটা তোমার বান্ধবীর কথা, আমার না। তোমরা লস খেয়েছ একে বান্ধবী বানিয়ে। এটা কেমন কথা মেঘ, তুই আমাদের হক মেরে দিলি, এটা ঠিক করলি না। তখন মেঘ বলল, তোরা জানিস আমার অনুষ্ঠান পছন্দ নয়। তাছাড়া আমি চাইও না এভাবে গ্র্যান্ডোভাবে বিয়ে করতে। এত লোকের সমাগম আমার দম বন্ধ হয়ে আসে। এর চেয়ে ওনারা আসবেন, আমায় নিয়ে চলে যাবেন, ব্যাস। তোদের টাকা তোদের দুলাভাইয়ের কাছে থেকে নিবি। দুলাভাই দেবেন তো? কথাটা বলতে বলতে হীরের চোখ গেল একজনের দিকে। ওদিকে গেটও ছেড়ে দিয়েছে। গেট ছেড়ে দিয়েছে বলে ধূসর কথার উত্তর দেব বলেই এগিয়ে গেল। হীর মেঘ আর লিয়ার হাত ধরে বাড়ির ভেতরে চলে গেল। তা দেখে লিয়া বলল, কি রে, এভাবে নিয়ে এলি কেন? আকাশ মাহমুদ এসেছে বরযাত্রীর সাথে। চলবে।